বই আসছে? আচ্ছা, জি স্যার। আমরা চ্যাপ্টার পড়ছিলাম হলো 5 না? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আহ, তারপরে ওই জেনারেশন অফ ডিউটি সাইকেল বলে একটা ছোট্ট টপিক ছিল, এটা পড়বো নেক্সট ক্লাসে। এমন কিছু না, খুব সহজ একটা বিষয়। গত ক্লাসে তাহলে আমরা এই জায়গা পর্যন্ত এসেছিলাম, আজকে শুরু করব জেনারেশন অফ ডিউটি সাইকেল। জেনারেশন অফ ডিউটি সাইকেল বিষয়টি হচ্ছে যে আমরা গত ক্লাসে যেমন অন অফ বললাম, সেই ডিউটি সাইকেলটা আমরা কিভাবে কন্ট্রোল বা জেনারেট করতে পারি। তো একটা এমনিতে তো আর হবে না, এখানে একটা আহ, আমি এমনি জাস্ট বলি, ফিগারটা থেকেই বোঝায়, সহজেই বোঝা যাবে। ধরো আমরা নিচে একটা গ্রাফ দেখতে পাচ্ছি ডিউটি সাইকেল, এই যে অন এবং অফ, তাই না? এই যে কেটি কেটি টাইম, মানে কেটি মানে স্মল টি ওয়ান, সেটা। তো এটা কিভাবে করা হয়েছে দেখো, যে কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার কম্পেয়ার করা হয়েছে একটা সটুথ বা র্যাম্প র্যাম্প ভোল্টেজ। যদি আমি জেনারেট করি, র্যাম্প ভোল্টেজ জেনারেট করা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট আছে। হ্যাঁ, যেমন একটা ক্যাপাসিটারকে তুমি যদি চার্জ আপ করো না, তাহলে ইয়ে দিয়ে, তাহলে দেখবা যে ক্যাপাসিটি ডিসি দিয়ে যদি চার্জ আপ করে, ডিসি ডিসি সোর্স দিয়ে যদি একটা ক্যাপাসিটিকে চার্জ আপ করে, দেখবে যে তুমি আস্তে আস্তে, যাই হোক, এটা আমাদের ভোল্টেজটা আমরা এখন র্যাম্প জেনারেট করতে পারি, সোজা কথা। তো এই র্যাম্প জেনারেট করলে এই জেনারেশন, এটার সাথে আর একটা এই যে স্টেট লাইন যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যানোটেশনটা অন করি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে এই যে ভিআর একটা স্ট্রেট লাইন আছে না? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ? এটা একটা কম্পারেটরের সাথে যদি আমরা দুটো ইনপুট দিই, একটা হচ্ছে রেফারেন্স ইনপুট, এই যে ভিআর রেফারেন্স, আর একটা হচ্ছে একটা র্যাম্প জেনারেট করলাম আমরা, এই ভিসিআর। ঠিক আছে, এখন এই দুটা যখন একটা আর একটার ক্রস করবে, তখন কি হবে? কম্পারেটর আউটপুট চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ আমি যদি এরকম এমন ভাবে ডিজাইন করি যে যতক্ষণ পর্যন্ত আমার এই র্যাম্প ভোল্টেজ রেফারেন্সের ভোল্টেজ থেকে কম, ততক্ষণ আমার আউটপুট হাই। এইভাবে একটা কম্পারিজন সার্কিট যদি করি, তাহলে কি হবে? আমার এই র্যাম্পটা যখন আমার এটাকে ক্রস করবে, তখন আমার আউটপুট এই যে লো হয়ে যাবে। এটা আমি করতেই পারি, তাই না? এইভাবে আমরা একটা র্যাম্প জেনারেশন, মানে খুব সিম্পল একটা ডিউটি সাইকেল জেনারেশনের একটা সার্কিট আমরা বানাতে পারি। তো এখানে এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ভিসিআর মানে ক্যারিয়ার সিগন্যাল এখানে বলা হয়েছে, আর এটা হচ্ছে একটা রেফারেন্স সিগন্যাল, ভিআর। এই হলো র্যাম্প জেনারেশনের বিষয়। তো সেটাই এখানে বলা হয়েছে যে এই যে আমরা যদি এই যে যে র্যাম্প যেটা আমরা তৈরি করবো, সেটাই যে এইভাবে আমাদের এটা ইকুয়েশনটা দেওয়া হয়েছে আর কি, আর কিছুই না। এটা তোমরা তাহলে জাস্ট এটা আরো অনেক ভাবে আমরা তৈরি করতে পারি, এই যে এটাই যে একমাত্র ওয়ে তা না, একটা ওয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার স্টেপ ডাউন কনভার্টার উইথ আর এল লোড। স্টেপ ডাউন কনভার্টার উইথ আর এল লোড,
আগে আমরা প্রথমে গত গত ক্লাসে যে পড়লাম, এখানে আমরা সিম্পল আর দিয়ে পড়েছি না, শুধু আর ছিল ওই যে সার্কিটটাতে, শুধু আর ছিল। এবার আর এর সাথে এল যোগ হয়েছে, যোগ হয়ে এটা আর এর লোড। আর এর লোড যদি হয় তাহলে তো আমরা স্বাভাবিকভাবে আমাদের সেই ভিএস ইকুয়ালস টু, এবার কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে ইকুয়েশন সলভ করতে হবে, যেহেতু আর এল সার্কিট। তাহলে ভিএস ইকুয়াল টু, আমাদের এখানে যে ফিগারটা দেখো, এই ধরনের একটা ফিগার, এই যে আর এর লোড, এটা একটা মোটর যদি হয় তাহলে আর এর লোডের সাথে একটা ব্যাক ইএমএফ থাকবে, আর এর লোডের সাথে একটা ব্যাক ইএমএফ থাকবে। তাহলে এটার যে এটা এই ব্যাক ইএমএফ সহ, তাহলে আমাদের যদি ইকুয়েশন আমরা লিখি, তাহলে সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালস টু রেজিস্ট্যান্সের ড্রপ প্লাস মোটরের যে ইন্ডাক্টরের অ্যাক্রসের ড্রপ প্লাস ব্যাক ইএমএফ। এবং এটাকে আমরা যদি সলভ করি কারেন্টের ইকুয়েশন, তাহলে আমরা এরকম একটা সলিউশন পাবো। ঠিক আছে, এখন একটা কথা হলো যে যদি আমরা অন অফ সুইচিং করি, এবার ভালো করে খেয়াল করো, আমরা যদি অন অফ সুইচিং করি, আচ্ছা, তাহলে এটা একটা ইন্ডাক্টর ধরো আর এর লোডের যে ইকুয়েশন, সেটা আমরা কি দেখবো, আমরা এখানে ইকুয়েশনটা একটু মডিফাইড হয়েছে, নর্মাল আর এর লোডের মতো না। নর্মাল আর এর লোডের কারেন্ট কি হয় বলতো, কি হয়? নর্মাল আর এর লোডের কারেন্ট কি হয়? এক্সপোনেনশিয়ালি রাইজ করে না? কি নর্মাল? হ্যাঁ, এক্সপোনেনশিয়ালি রাইজ করে না অন টাইমে যখন সুইচ অন, এবং সেটার ইকুয়েশন কি হয়? ভিএস বাই আর কিন্তু এই যে এইটা হয়, এই মাইনাস ইটা বাদ, মাইনাস ই বাদ দিলে আমরা ভিএস বাই আর ইন্টু এইটা হয়। আচ্ছা, এখন এর সাথে এটা যোগ করা হয়েছে কি জানো, এই যে I1 ইন্টু টু আর মাইনাস টি আর বাই এল। এটা এখানে আসছে এই জন্য যে ইনিশিয়াল কারেন্ট যদি ইন্ডাক্টরে থাকে, কিছু ইনিশিয়াল কারেন্ট ইন্ডাক্টরে যদি থাকে I ইকুয়াল টু টি ইকুয়াল টু 0, সেটাকে আমরা 0 ধরে নিলে এটা থাকবে না। কিন্তু যদি এটা একটা ভ্যালু থাকে I1 ইনিশিয়াল কোন একটা কারেন্ট, যে মুহূর্তে আমি সুইচ অন করেছি সেই মুহূর্তে ইন্ডাক্টরে কারেন্ট আছে, যদি এমন হয় তাহলে আমাদের এই এই I1 ভ্যালুটা এখন চলে আসবে, এসে এইটা হবে আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের এখানে at the end of the mode 1, এখানে বুঝতে হবে যে ফ্রি হুইলিং ডায়োড আছে। খেয়াল করো, তোমরা হয়তো ভাবতে পারো যে আমার I1 কারেন্ট থাকবে কেন, তুমি ভাবতে পারো যে আমার I1 কারেন্ট কোত্থেকে আসবে, তাই না? কিন্তু I1 কারেন্ট থাকবে এই জন্য যে আমি যদি একটা আর এর লোডকে সুইচিং করি এবং সেখানে যদি ফ্রি হুইলিং ডায়োড থাকে, এই যে ফ্রি হুইলিং ডায়োড আমি আগে গত ক্লাসে বলেছি না, এর আগে প্রথম দিকে বলেছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, সুইচ অফ করলেও ইন্ডাক্টরে যে পাওয়ার থাকবে, যে যে কি বলবো, এটা ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, সেটা ওই ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে চাইবে, এবং সেটা সুইচ অফ থাকলেও এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে। তাহলে ধরো আমি অফ করে আবার অন করলাম, তখনও এই কারেন্ট চলছে, কারণ যেহেতু এটা আরএল, তাহলে এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে হবে, এটা তার র্যাপিড ডিকে নয়। তাহলে এক্সপোনেনশিয়াল ডিকে হয়ে জিরো হওয়ার আগেই একটা কারেন্টের ভ্যালু I1 থাকলো, ধরো সেই I1 এর কথাই বলা হচ্ছে ইনিশিয়াল কারেন্ট। পরে যখন অন করব, বুঝতে পেরেছো? এটা আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? যখন অফ করব তখন কারেন্ট অফ হবে না,
সে কারেন্টটা চলতে থাকবে, ডিকে করবে অবশ্যই, কিন্তু ডিকে করে 0 করার আগেই ধরো আমি যখন আবার সুইচ অন করলাম, তখন তাহলে এই ইন্ডাক্টরে একটা ইনিশিয়াল কারেন্ট থাকলো, অনের মুহূর্তে 0 ছিল, 0 0 তো নয়, সেই ইনিশিয়াল কারেন্টে যদি I1 হয়, বুঝতে পেরেছ? সেই ইনিশিয়াল কারেন্টকে I1 ধরে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমি একটু আগে বললাম সেটা সলভ করা হলো। এটা হচ্ছে মোড 2 তে, অর্থাৎ অফ থেকে অনে যাচ্ছি। আবার অন থেকে যখন অফে যাব, অন থেকে যখন অফে আমরা যাব, তখন আমাদের একটা সলিউশন থাকবে। অন থেকে যখন আমরা অফে যাব, তখন ইকুয়েশনটা সলভ কিভাবে হবে? অন থেকে যখন অফে যাচ্ছি, মোড 2, অর্থাৎ ফ্রি হুইলিং ডায়োড দিয়ে যখন আমাদের কারেন্ট চলবে, তখন আমাদের কারশফস ভোল্টেজ লতে কি থাকবে? ব্যাটারি থাকবে, এটা থাকবে, এইটা থাকবে, কিন্তু সাপ্লাই কি? সাপ্লাইয়ের জায়গাটা কি বলতো? 0। অর্থাৎ এই লুপে আমরা যদি এই লুপে চিন্তা করি, এই লুপে চিন্তা করলে আমাদের কি হবে? এই লুপে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের মোড 2 তে আসবে, মোড 2 অর্থাৎ সুইচ অফ, এই দিকে যখন কারেন্ট ফ্লো করবে, তখন ইন্ডাক্টরের ইএমএফ কোন দিকে হবে বলতো? উপরের দিকে হবে। ইন্ডাক্টরের ইএমএফ হবে উপরের দিকে। ঠিক আছে? যাই হোক, এখন আমাদের এই ইকুয়েশনটা আমরা যদি ইউজ করি, তাহলে এটার আবার একটা সলিউশন আছে। এইটা, এই সলিউশনটার আবার ইনিশিয়াল ভ্যালু এটার I2 ধরা হয়েছে। এটার ইনিশিয়াল ভ্যালুর I2 মানে কি? অফ মোডে, অর্থাৎ যখন আমি সুইচটা জাস্ট অফ করে দিয়েছি, তখন এই জায়গায় যে কারেন্টটা ফ্লো করছিল সেটা হচ্ছে I2। আমার কথা বুঝতে পেরেছ? এখন এই যে কারেন্টটা, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অন মোডেও একটা কারেন্ট দেখতে পাচ্ছি, অফ মোডেও একটা কারেন্ট দেখতে পাচ্ছি। তাহলে অন মোডের কারেন্টটা কি বলতো? রাইজিং। আর অফ মোডের বা মোড 1 এর কারেন্ট হচ্ছে রাইজিং। আর মোড 2 এর কারেন্ট কি? ফলিং। নাকি দিকে করবো না মোড 2 তে? আমরা তো দুটো মোড দেখলাম, একটা হচ্ছে সুইচ অন। সুইচ অন মোডে এই যে কারেন্টটা I, সেটা কি রাইজিং না ফলিং? রাইজিং। রাইজিং। আর মোড 2 তে স্যার ফল করতেছে। ফল করবে। আচ্ছা, এখন এই কারেন্ট, তাহলে এখন কথা হলো যে এই রাইজিং এবং ফলিং দুটাই হচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে সুইচিং করতে থাকি, তারপরে আবার এই মোড যখন শেষ হয়ে যাবে, ধরো এই মোড 1 মোড 2 যখন শেষ হয়ে গেল, at the end of this mode the load current becomes, ধরো T2 টাইমে, অর্থাৎ at t equals to T2 আমাদের এটা তার যে ফাইনাল ভ্যালুটা সেটা I3 তে দাঁড়ালো, I3 তে দাঁড়ালো। তাহলে আমাদের আসলে I2 এবং আমরা যদি দেখি এই ধরনের একটা গ্রাফ আমরা বুঝতে পারছি, আমরা পাচ্ছি। খেয়াল করে দেখো, মোড 1 এ হচ্ছে সার্কিটটা এইভাবে কাজ করছে, সাপ্লাই আছে, কারেন্ট ক্লকওয়াইজে ফ্লো করছে। মোড 2 তে আমাদের কি হচ্ছে? কারেন্ট কিন্তু একই ডিরেকশনে ফ্লো করছে, কিন্তু ফলিং, তাই না? বুঝতে পেরেছো কি বলছি? তাহলে কারেন্ট আমার নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে না, কারেন্ট আমার নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে না, অর্থাৎ আমার
এই ইনিশিয়াল কারেন্ট, এই যে I1 কারেন্ট এইভাবে আমাদের চালু হলো মোড 1-এ হয়ে কারেন্টটা রাইজ করতেছে। এটা কিন্তু এক্সপোনেনশিয়াল রাইজ, কিন্তু L/R এর মান অর্থাৎ ইন্ডাকটিভ ভ্যালু যদি R এর থেকে অনেক হাই হয়, অনেক বড় হয়, প্র্যাকটিক্যাল কেসে বড় বড় মোটরগুলোতে L/R এর তুলনায় অনেক বেশি হলে এটা মানে এক্সপোনেনশিয়াল রাইজ ঠিকই, কিন্তু খুবই স্লো রাইজ হয় এবং এটা কিছুটা স্ট্রেট লাইনের মতো দেখায়। স্টার্টিং পয়েন্ট গুলোতে কিছুটা স্ট্রেট লাইনের মতো দেখায়। দেখিয়ে আমাদের এটা এই যে একটু আগে যে ইকুয়েশন বললাম I2 ভ্যালু পর্যন্ত রিচ করলো, I1 এর ফাইনাল ভ্যালু I2 তে রিচ করলো, তখনই আমাদের সুইচ আমরা অফ করে দিলাম। সুইচ আমরা এই জায়গায় এসে ওই যে KT টাইম পরে আফটার T1 টাইম পরে আমরা সুইচটা অফ করে দিলাম। তাহলে কি হবে, এখন ফ্রি হুইলিং ডায়োড দিয়ে এই যে মোড 2 তে চলে আসবে, এটা সে ডিকে করার চেষ্টা করবে, এটা ডিকে করার চেষ্টা করবে এবং ডিকে হবে একইভাবে কিছুটা লিনিয়ার। এটা যদিও এক্সপোনেনশিয়াল ডিকে, কিন্তু ওই যে এল এর ভ্যালু খুব হাই হলে দেখতে কিছু লিনিয়ার মনে হবে। এভাবে সে ডিকে করবে, ডিকে করে এইখানে একটা ভ্যালুতে এসে সে রিচ করলো। রিচ করার পরে এটাকে বলা হয়েছে I3, এই ভ্যালুটাকে বলা হয়েছে I3, ওই যে আমাদের একটু আগে যে ইকুয়েশন বলে। এখন আমরা যদি কন্টিনিউয়াসলি এটা করতে থাকি, তাহলে একটা সময় একটা আসবে, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে, যে এটার I1 এবং এটার যে ইনিশিয়াল ভ্যালু আর এটার যে ফাইনাল ভ্যালু, এটা এক সময় ব্যালেন্সিং হবে, ব্যালেন্সিং হয়ে দুটা সমান হবে। সমান হওয়ার জন্য সেই শর্তটা এখানে বলা হয়েছে। এই দেখো, I2 = I3। তো এই ব্যালেন্সিং হলে আমাদের এইভাবে এরকম যে চপিং করব, অন অফ T1 টাইম একটা, T2 টাইম অফ টাইম, তাহলে আমি এই নেচারের একটা কারেন্ট পাবো। আচ্ছা, এটা হচ্ছে যে যদি আমাদের কন্টিনিউয়াস কারেন্ট বলা হচ্ছে, অর্থাৎ এল এর মধ্যে যে কখনো কারেন্ট জিরো হবে না, বা লুপে কারেন্ট কখনোই জিরোতে যাচ্ছে না, কারণ এর যে ডিকে টাইম, সে ডিকে টাইমের আগে জিরোতে আসার আগেই সে আবার হচ্ছে, আবার সুইচ অন হচ্ছে, মোড 1-এ চলে যাচ্ছে, এই জন্য ডিকে জিরোতে আসতে পারতেছে না। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কারেন্ট মোড, অর্থাৎ কখনোই আমার জিরোতে যাচ্ছে না। আচ্ছা, এখন আমি যদি এই নিচেরটা দেখো, এই যে সুইচ, এই নিচের আরেকটা শর্ত দেওয়া হয়েছে, ডিসকন্টিনিউয়াস কারেন্ট। এটা এই ফিগারের জন্য না, কিন্তু এটা এই দুটা ফিগার, এই যে বাম দিকে যে সার্কিটের যে মোড 1 এবং মোড 2 দুটাই এখানে আছে, এই ফিগার, এই গ্রাফে আছে। এটা মোড 1 পার্ট আর এটা হচ্ছে মোড 2 পার্ট। আবার এখানেও মোড 1 পার্টও আছে, মোড 2 পার্টও আছে, কিন্তু পার্থক্য কি বলতো, বলো দেখি। তার নিচেরটা ডিসকন্টিনিউয়াস, রাইট। অর্থাৎ আমার এখানে কারেন্টটা দ্রুত ফল করে কারেন্ট জিরো হয়ে গেছে। এরপরে আমি এখানে গিয়ে আবার অন করবো, তাহলে সুইচটা অন করবো কোথায়, এই পয়েন্টে না? জি স্যার। এই পয়েন্টে অন করবো, তাহলে এই পয়েন্টে অন করার আগে তার কারেন্ট পাওয়ার কোনো রাইজিং যে কারেন্ট, সেটার সুযোগ নাই, ঠিক না? তাহলে আমার এরপরে যে কারেন্ট পাবো এখান থেকে শুরু হয়ে এইভাবে উঠবে আবার, তাহলে এখান থেকে এতটুকু টাইম আমার ডিসকন্টিনিউয়াস থাকলো কারেন্ট। তাহলে ডিসকন্টিনিউয়াস মোড কেন তৈরি হলো, কেউ বলতে পারবে? একটু গেস করো তো, কখন তৈরি হবে ডিসকন্টিনিউয়াস মোড, বলো তো? এই যে স্লো রাইজ বা র্যাপিড রাইজ বা স্লো ফল, র্যাপিড ফল, এটা কার উপর ডিপেন্ড করে আরএল সার্কিটে?
রাইজিং রেট বা ফলিং রেট এটা আরএল সার্কিটে কার উপর ডিপেন্ড করে বলো তো? টাইম কনস্ট্যান্টের উপরে। কার উপর ডিপেন্ড করে? টাইম কনস্ট্যান্টের উপর, রাইট। টাউ ইকুয়ালস টু আর বাই এল না এল বাই আর? এল বাই আর। তাহলে আমাদের যদি টাইম কনস্ট্যান্ট বড় হয়, ভালো করে খেয়াল করো, অর্থাৎ এল বাই আর এর রেশিও যদি বড় হয়, অর্থাৎ অর্থাৎ এল যদি বড় হয়, তাহলে টাইম কনস্ট্যান্ট হাই। টাইম কনস্ট্যান্ট হাই হওয়া মানে কি? টাইম কনস্ট্যান্ট হাই হওয়া মানে কি? র্যাপিড চেঞ্জ নাকি স্লো চেঞ্জ? কে বলছে? স্লো চেঞ্জ স্যার। স্লো চেঞ্জ। হাই মানে টাইম কনস্ট্যান্ট বড়, তাহলে সে ওই যে 63% যেতে তার বেশি সময় লাগে। টাইম কনস্ট্যান্ট বড় মানে কি? তার ওই ফাইনাল স্যাচুরেশনে সে বেশি সময় নিয়ে যেতে তার বেশি সময় লাগে ফাইনাল ভ্যালুতে যেতে। তার মানে বেশি সময় লাগা মানে চেঞ্জটা স্লো। তাহলে মোড ওয়ানটা হাই টাইম কনস্ট্যান্টের জন্য, হাই টাওয়ার জন্য না লো টাওয়ার জন্য? মোড এই যে উপরে যে কন্টিনিউয়াস কারেন্ট মোডটা, তাহলে কন্টিনিউয়াস কারেন্ট পেতে গেলে আমার টাও বড় হতে হবে না ছোট হতে হবে? রাইট, টাও বড় হতে হবে। স্লো চেঞ্জ, হ্যাঁ, স্লো চেঞ্জের জন্য এইটা আমার যে টি2 টাইমেও সে জিরোতে আসতে পারে নাই, এতটুকু নিচে আসছে, স্লো চেঞ্জ। আর এটাতে টাও ছোট, দ্রুত দ্রুত উঠছে আবার দ্রুত নামছে, এই জন্য এখানে আমার ডিসকন্টিনিউয়াস কারেন্ট। তাহলে তাহলে খেয়াল, তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর জিনিস শিখলাম, তাই না? যে কি শিখলাম? যদি আমরা কোনো একটা মোটর নেই, সেখানে যদি আমরা এরকম ডিসি টু ডিসি কনভার্ট করি, কনভার্সনের মাধ্যমে পাওয়ার দিই মোটরকে, তাহলে মোটরে আমাদের প্রথমত হচ্ছে আমরা ডিসি কারেন্ট পাবো না, ফুল ডিসি পাবো না, হারমোনিক্স থাকবে, কিন্তু ডিসির মধ্যেও ডিসির কাছাকাছি যাবে এবং কন্টিনিউয়াস মোডে কারেন্ট যাবে যদি আমার টাইম কনস্ট্যান্ট এল বাই আর সেটা ওই যে ডিটি সাইকেলের সাথে কম্পারেবল হয়, বড় হয় এবং ডিউটি সাইকেলের কাছাকাছি হয়, তাহলে সে আমাকে ধরে রাখবে কারেন্টটাকে। আর যদি তাও ছোট হয়, তাহলে আমাদের ডিসকন্টিনিউয়াস কারেন্ট মোডে আমাদের কারেন্ট পাবো। বুঝতে পেরেছ? এখন আমি যে একটু আগে বললাম যে আন্ডার স্টেডি স্টেট কন্ডিশনে ওই যে I1 এবং I3 সমান হবে, অর্থাৎ I1 এবং I3 সমান হওয়ার অর্থ হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হবে বলা হচ্ছে। তাহলে আমরা এরকমের একটা মোটামুটি সিমেট্রিক্যাল গ্রাফ পাবো। এটা তখন আমাদের ইকুয়েশনটা আমরা সলভ করতে পারবো। I2 ইকুয়ালস টু এইভাবে এবং I3 ইকুয়ালস টু I1 ইকুয়ালস টু এই ইকুয়েশনটা এইভাবে আমরা সলভ করতে পারবো। এবং সলভ করে ফাইনালি I1 এবং I2 র যে ইকুয়েশন, I1 এবং I2 র যে ইকুয়েশন, তখন এটা আমাদের সলভ করলে আমরা এই ধরনের একটা সলিউশন পাবো। শর্তে I1 ইকুয়ালস টু I3 ধরে একটা সলভ করলে আমরা যে ফাইনাল ভ্যালুগুলো সেটা আমরা I1 এবং খেয়াল করে দেখো I3 এর যে ভ্যালুটা, অর্থাৎ I1 এবং I3 ভ্যালু মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা 0 থেকে কত উপরে এই এই ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা, আবার এখানে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এবং সেটা হচ্ছে এই এখানে জেড বলে একটা টার্ম আছে, বাকিগুলো আমরা জানি। কে হচ্ছে ডিউটি সাইকেল,
আর জেড হচ্ছে এই দেখো টি আর অর্থাৎ টি বাই টাও, জেড হচ্ছে টি বাই টাও, আর বাই এল মানে 1/টাও, জেড হচ্ছে টি বাই টাও। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, যে জেড হচ্ছে টি বাই টাও, অর্থাৎ টাও ছোট হলে জেড বড়, টাও ছোট হলে জেড বড় হয়ে যাচ্ছে। এনিওয়ে, এটা হলো আমাদের এই অ্যানালাইসিস। আবার এখানে I2 র যে কারেন্টটা, এখন এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে একটা জিনিস তোমরা দেখতে বলছি, যেটা সেটা হলো যে পিক টু পিক যে রিপল কারেন্ট, এটা ইম্পর্টেন্ট। পিক টু পিক রিপল কারেন্ট মানে ডেল্টা আই, অর্থাৎ I2 মাইনাস I1। রিপল কারেন্ট কোনটা? এই যে I2 এই যে ভ্যালু আর I1 যে ভ্যালু, এটা না রিপল, পিক টু পিক রিপল কারেন্ট কোনটা? আমার তো এতটুকু ডিসি আছে, তার উপরে তো এই যে এরকম এসি ভ্যালুটা আপ ডাউন করতেছে, তাই না? তাহলে রিপল কারেন্ট কত পিক টু পিক? এই I2 মাইনাস I1, সেটাই এখানে বলা হচ্ছে। পিক টু পিক রিপল কারেন্ট হচ্ছে আমাদের I2 মাইনাস I1, সেটা ওই I2 এর ভ্যালু থেকে I1 এর ভ্যালু বাদ দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এটা এই রিপল কারেন্ট কিন্তু একটা জটিল ফাংশন। জটিল ফাংশন রিপল কারেন্ট আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের আমরা রিপল কারেন্টের যে পরিবর্তনটা, সেটা কার ফাংশন বলো? কিসের ফাংশন বলো? কে এর ফাংশন না, জেডটা তো সার্কিট ফিক্সড, একটা মোটর, মোটর তো একটা রাখলাম, মোটর তো ফিক্সড, আমার এল আর আর তো ফিক্সড, ঠিক আছে? সুতরাং জেড এর ফাংশন না, কে এর ফাংশন। চপিং ফ্রিকোয়েন্সি, ওই যে সুইচিং, কে ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল কম বেশি করলে আমাদের যে পরিবর্তনটা আসবে আমরা সেটা দেখতে যাচ্ছি, বুঝতে পেরেছ? তো তাহলে ডেল্টা আই ইজ এ ফাংশন অফ কে। তাহলে কন্ডিশন ফর ম্যাক্সিমাম রিপল, এটা কিন্তু জটিল ফাংশন, কিন্তু একমুখী হবে না। কে এর একটা সার্টেন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম আমরা পাবো। ডেল্টা I2 এবং I1 এর যে ব্যবধান, সেটা সর্বোচ্চ হবে কে এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, বুঝতে পেরেছো? কে এর সেই পার্টিকুলার ভ্যালুটা কি, সেটা আমাদের ম্যাক্সিমা যে শর্ত আছে, তোমরা জানো dy dx ইকুয়াল টু কি হইতে হয়? 0 হইতে হয় না? তাহলে আমাদের ডি ওয়াই মানে এখানে ডেল্টা আই, আর এক্স মানে কে। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই ডেল্টা আই। তাহলে ডি ডেল্টা আই ডি কে ইকুয়ালস টু 0 করতে হবে, ঠিক আছে? ডি ডেল্টা আই বাই এটা আমাদের 0 করতে হবে। 0 করলে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু অফ ডেল্টা আই পাবো ফর হোয়াট ভ্যালু অফ কে, কে কোন ভ্যালুর জন্য, এবং সেটা
আমরা এই যে ইকুয়েশন 5 to 8 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখিয়ে এই ডেল্টা এর মান ওই যে উপর থেকে বসালে আমরা খুব সহজেই এই যে সলিউশনটা পাচ্ছি, এবং সেখানে ডিউটি সাইকেল হাফ 50% যদি হয়, অর্থাৎ অন টাইম এবং অফ টাইম যদি সমান হয়, তাহলে আমরা ডেল্টা আই পাবো ম্যাক্সিমাম। এবং তখন ওই কে এর ভ্যালু হাফ যদি তুমি বসাও এখানে, এখন ডেল্টা এর যে ভ্যালু i2 - 1, সেখানে কে এর ভ্যালু হাফ বসালে এই ইকুয়েশনটা আসবে vs বাই r tan হাইপারবোলিক ফাংশন, হ্যাঁ, r বাই 4fl, এটা হাইপারবোলিক ফাংশন আসবে। আর একটা শর্ত হচ্ছে, যদি আমাদের এল এর ভ্যালু, শুধু এল এর ভ্যালু হলে হবে না, ফ্রিকোয়েন্সিও ডিপেন্ড করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং এল এই দুটোর গুণফল যদি মাচ গ্রেটার দ্যান হাই আর হয়, তাহলে tan হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু থিটা হয়ে যাবে, এবং থিটা হয়ে গেলে তখন আমরা দেখতে পারবো যে এই tan হাইপারবোলিক উঠে এই শর্তে ফাংশনটা উঠে যাবে, শুধু r বাই 4fl আসবে, আর কেটে, হ্যাঁ, r বাই, বলো কোনটা, ওই যে এই ইকুয়েশন আসলো এখান থেকে, এই যে ইকুয়েশন, হ্যাঁ, ডেল আই এর ইকুয়েশন, কে এর ভ্যালু এখানে তোমার হাফ বসাইতে হবে, হাফ বসালে tan হাইপারবোলিক ফাংশন তোমরা জানো না ইকুয়েশন, এই যে এখানে বসাও এখন ডেল আই, তো ডেল আই ইজ এ ফাংশন অফ কে, বাট ডেল আই ইজ ম্যাক্সিমাম ফর কে ইকুয়ালস টু হাফ 0.5. So if you put এখানে কি বলবো এটাকে, কে ইকুয়ালস টু 0.5, তাহলে এই ফাংশনটা তুমি tan হাইপারবোলিক জেড এর ফাংশন পাবে। সে জেড মানে তো আবার যে বলেই তো দিয়েছি একটু, জেড মানে কি ছিল, টি বাই টাউ, রাইট, টি বাই টাউ মানে এল বাই আর, এই যে সেই জন্য এখানে আছে, আর টি কে 1 বাই টি মানে এফ, এই জন্য এখানে আসছে, বুঝতে পারছো? জেড এর মধ্যে তো আর এল আছে, আর ক্যাপিটাল টির সাথে স্মল এফ আছে, একবারে লিখে দিছে, ওই যে ওখানে বসাও, tan হাইপারবোলিক ফাংশনের সাথে মিলে যাবে এটা। এখন ক্লিয়ার? আচ্ছা, তোমরা এটা চেক করে দেখবে, এটা তো ধরো পাওয়ার ইলেকট্রনিক্স, এটা তো অ্যাডভান্স লেভেলের পড়া, ধরে না হয় যে স্টুডেন্টরা এগুলো জানে, তাই না? সেই জন্য আর ওগুলো তো অত, তাহলে বই হয়ে যাবে 3 গুণ সাইজ যদি এগুলো ডেরাইভ করে দেখায়। এটা তো সিম্পল ইকুয়েশন। তাহলে আমরা এই শর্তে যে 4fl ইজ মাচ গ্রেটার দ্যান r, অর্থাৎ যদি আমরা একটু হাই ফ্রিকোয়েন্সিতে চপ করি এবং এল এর ভ্যালু যদি বড় থাকে, তাহলে ডেল্টা ম্যাক্স এর রিপলের ম্যাক্সিমাম রিপল কত হবে তার সুন্দর একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এল যদি অনেক বেশি হাই করি, তাহলে আমার এখন এখানে তো ইকুয়েশন পড়লে হবে না, বাস্তবতা বুঝতে হবে। তাহলে আমি রিপল যদি কমাতে চাই, অর্থাৎ খেয়াল করে দেখো, আমি চপ করব কিন্তু আমার মোটরের মধ্যে যে ডিসি কারেন্ট, অলমোস্ট ডিসি ফ্ল্যাট, রিপল থাকবে না, তাহলে কি করতে হবে? তাহলে এই ডেল্টা আই ম্যাক্স এর ভ্যালু কমায় আনতে হবে, তাই না? যত কমানো যায়, ঠিক না? হ্যাঁ, তো হ্যাঁ, জিরোর কাছে, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশন 530 কি বলতেছে? আমার তো ভিএস কনস্ট্যান্ট, তাহলে আমি ফ্রিকোয়েন্সি যদি আমার কি হয়, হ্যাঁ, অথবা এল বাড়াইতে হবে, অর্থাৎ দুটার প্রোডাক্ট। অর্থাৎ আমার যদি হাই ইন্ডাকটিভ মোটর হয়, হাই ইন্ডাকট্যান্স ভেরি হাই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কমে যাচ্ছে। হাই ভ্যালু এল এর মোটর যদি হয়, তাহলে অটোমেটিক কমে যাচ্ছে। এরপরেও আমি যদি আরো কমাইতে চাই, তাহলে আমাকে ফ্রিকোয়েন্সি হাই রেটে আমার চপিং করতে হবে, অনেক হাই রেটে
শপিং করতে হবে, তাহলে আমরা বুঝতে পেরেছো? বুঝা গেছে এটা? আচ্ছা, পজ পাচ্ছি না এখন। আচ্ছা, স্ক্রিন কি আছে না চলে গেল? চলে গেছে না? এখন কি আসছে স্ক্রিন? আচ্ছা, এটা তাহলে আমরা আচ্ছা,
আচ্ছা, আমরা এখানে ছিলাম, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? जी सर। আচ্ছা, স্ক্রিনে আছে তো বই? जी सर। আচ্ছা, তাহলে আমরা আহ, এই জায়গায় একটা ইকুয়েশন 530, এটা একটা রিমার্কেবল জায়গা। আমরা প্র্যাকটিক্যালি কিভাবে রিপলকে কমাইতে পারি। আচ্ছা, এখন আমাকে একটু বলো দেখি যে এটা হাই ফ্রিকোয়েন্সিতে চপ করলে বা এল এর ভ্যালু বেশি হলে দুইটা প্যারামিটার আমাদের ডিসির কাছাকাছি যাবে। একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করতো। ধরো প্রথমটা, হাই ফ্রিকোয়েন্সিতে চপ করলে আমাদের কেন রিপল কমে যাবে বলতো কেউ একজন? আমরা একটু আগে যে গ্রাফ দেখলাম তার রেসপেক্টে, এই যে এই গ্রাফের রেসপেক্টে একটু ব্যাখ্যা করো দেখি। বল। হ্যাঁ হ্যাঁ, অত দ্রুত চপিং করতেছ। হ্যাঁ, তাহলে কেন? সেটা তো তুমি ম্যাথমেটিক্যালি বললে, সেটা তো আমি বুঝলামই, কিন্তু ওই ফর্মুলা না, ফর্মুলা বাদ, ইকুয়েশন বাদ দিয়ে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো। ধরো তুমি ফর্মুলা জানো না, না জেনেই তুমি সার্কিটের, এটাই তো আসল জিনিস যে ফর্মুলা। হ্যাঁ রাইট। হ্যাঁ, এই এই তো আসল কথা। হ্যাঁ ঠিক, এটাই চাচ্ছিলাম আমি, যে আমার এই যে I1 থেকে I2 যে ডিফারেন্স, আমি যদি চপিং স্পিড বাড়ায় দিই, অর্থাৎ এই যে জিরোর থেকে যে ক্যাপিটাল টি, এই সময়টা যদি কমায় নিয়ে আসি, অর্থাৎ আমি এখান থেকে এতটুকু দূরত্ব যেতে চপ করে দিলাম, আবার এলে তাহলে আমার কমে গেল না? মানে টোটাল যে রাইজ টাইম অথবা টোটাল ফল টাইম দুটাই কমে যাবে হাই ফ্রিকোয়েন্সিতে চপ করলে, তাই না? সেই কারণে। আর আর এল এর ভ্যালুর ব্যাপারটা তো আগেই আমি একটু আগে বলেছি, এল যদি হাই হয় তাহলে হাই রাইজ টাইম। হাই রাইজ টাইম মানে সে স্লোলি রাইজ করবে। স্লোলি রাইজ করা অর্থই হচ্ছে তার চেঞ্জটা কি হবে? স্লো হবে। তো অটোমেটিক I1 I2 মধ্যে গ্যাপটা ছোট হয়ে যাবে। এ হলো বিষয়। তাহলে আমরা ইকুয়েশন 530 বুঝতে পারলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে ইকুয়েশনস 519 to 530 আর ভ্যালিড অনলি ফর কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো। মানে ওই যে ইকুয়েশন গুলো I1 এবং I2 কন্টিনিউয়াস কারেন্ট ফ্লোর জন্য আমাদের এই ইকুয়েশন গুলো ভ্যালিড ফর এ লার্জ অফ টাইম। কারণ ডিসকন্টিনিউয়াস হয়ে গেলে তখন তো ওই যে ওই টাইম কনস্ট্যান্ট এগুলো কাজ করবে না। হ্যাঁ, সেই জন্য এটা কন্টিনিউয়াসের জন্য প্রযোজ্য অনলি। ফর এ লার্জ অফ টাইম পার্টিকুলারলি অ্যাট লো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যদি লো হয় তাহলে কি হবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে না? এফ যদি ছোট হয় তাহলে কি হবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। এফ ছোট হলে কি হবে? চপিং টাইম বাড়ায় দিয়েছি, তাহলে সে ডিকে করতে করতে এক্স অ্যাক্সিস কে কাট করে গেলে তো ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, এটা বলা হয়েছে।
তাহলে ডিসকন্টিনিউয়াস যদি হয় তাহলে ইনিশিয়াল কারেন্ট I1 ইকুয়াল টু 0 না? ওই যে I1 মানে কোন কারেন্ট? I1 মানে যেটা এই যে I1 ডিসকন্টিনিউয়াস মোডে কি হবে, I1 টা 0 হয়ে যাবে। এটা 0 হয়ে যাবে। তো এনিওয়ে এখন আমাদের তখন ওই ইকুয়েশন 519 ওই যে I1 0 হয়ে গেলে এখানে মনে আছে I1 এর যে ইকুয়েশন ছিল এখানে একটা স্টার্টিং টার্ম ছিল, সেটা আউট হয়ে গেল। I1 ইন্টু একটা এক্সপোনেনশিয়াল টার্ম ছিল, সেটা বাদ হয়ে গেল। এবং সেখান থেকে আমরা এই T2 ভ্যালুটা বের করতে পারি। T2 ভ্যালু মানে এই কত টাইম সে অন থাকতেছে সেটা আমরা বের করতে পারি যে ওই শর্ত দিয়ে, এই শর্ত দিয়ে। ফাইভ 521 ইকুয়েশনটা কি আসলে দেখো। এই যে ইকুয়েশন 521 এটা না, তো এটা তো I2 গ্রাফ না, I2 গ্রাফ মানে ফলিং এজের গ্রাফ। তাহলে ফলিং এজের গ্রাফে আমাদের কি বলবো এটাকে, এই এই I2 t ইকুয়াল টু 0 বসাই আমি, হ্যাঁ I2 0 বসাবো কখন, যখন t ইকুয়াল টু কি হবে বলতো, T2 ডিসকন্টিনিউয়াস মোডে। ডিসকন্টিনিউয়াস মোডে কারেন্টের ভ্যালু I2 ফলিং বা ডিকে পার্টে মোড 2 তে 0 হয়ে যাবে কখন, কখন বলো দেখি, কোন একটা টাইমে। সেই টাইমটা যদি T2 হয় তাহলে সে কত সময় পরে সে T2 মানে কি বলতো, T2 তখন T2 মানে কি বলো, অফ করার পরে T2 মানে কি, গ্রাফকে যখন টাচ করবে অর্থাৎ মোড 2 তে যাওয়ার সময় স্টার্টিং থেকে কত সময় পরে, অর্থাৎ মোড 2 টোটাল টাইমটা কত হবে সেটা আমরা বের করতে পারবো যদি আমি এখানে এই ফাংশনের মান 0 পুট করি। 0 পুট করলে সেখানে এল আর এগুলো তো সবই জানি, এই টি এর মান বের হয়ে যাবে। সেই টি এর মানটা বের হয়ে T2, সেটাকে T2 বলা হচ্ছে, সেই T2 টা কত হবে সেটা এখানে বলা হলো এই ইকুয়েশনে। এই এখানে এই T2 টা ওই ইকুয়েশন 521 এর ফাংশনের মান 0 পুট করলে স্মল টি এর ভ্যালু যেটা আসবে সেটা T2 এবং তার মান হবে এইটা। আবার I1t ইকুয়ালস টু KT মানে কি, T1 স্মল T1 অন টাইম। তাহলে অন টাইমে I1 t অর্থাৎ KT টাইমে যখন আমরা যে কারেন্টটা পাবো সেটা I2 এর সমান, ম্যাক্সিমাম রাইজ কারেন্ট। সেটা আমরা আবার ওই ইকুয়েশনে পুট করলে সেটাও বের করতে পারবো এখানে I1t এর মান কি হবে। তারপরে আমরা এই ফর I2 T2 এর মান
এখন আমরা এখানে যদি বসিয়ে দিই i2 এর জায়গায়, তাহলে t2 এর মান আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো কতগুলো ইকুয়েশন। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কারেন্টের যে শর্ত, ইকুয়েশন 525 থেকে আমরা এই রকমের একটা শর্ত পাচ্ছি, I1 গ্রেটার দ্যান যদি ইকুয়াল টু 0 হতে হবে। কন্টিনিউয়াস কারেন্টের শর্ত কি? I1 অর্থাৎ I1 এর মান আমার গ্রেটার অথবা ইকুয়াল টু 0 হইতে হবে। এই শর্ত যদি আমরা পুট করি তাহলে আমরা E বাই VS এর একটা, তাহলে E বাই এটা গ্রেটার অর ইকুয়াল টু 0 মানে কি? এই E বাই VS এটার থেকে ছোট হইতে হবে। এই এক্সপোনেনশিয়াল টার্ম বিয়োগ মাইনাস E বাই VS, তো তাহলে এটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হওয়া মানে এই টার্মটা শুড বি লেস দ্যান দিস। তো এটাকে বলা হয় E বাই VS। এখন খেয়াল করে দেখো এই বিষয়টা কি, E বাই VS টা কি? E বাই VS হচ্ছে মোটরের ব্যাক ইএমএফ ডিভাইড বাই সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমাদের মোটরের ব্যাক ইএমএফ আবার নির্ভর করবে কার উপরে? এল এর উপরে, ইন্ডাক্টরের উপরে। সুতরাং এটাকে বলা হয় লোড ইলেকট্রোমোটিভ ফোর্স। লোড ইলেকট্রোমোটিভ ফোর্স একটা স্পেশাল টার্ম। সেটা হচ্ছে মোটরের যে ব্যাক ইএমএফ হয় তাকে সাপ্লাই ভোল্টেজ দিয়ে ভাগ করলে যে রেশিও, এটাকে বলা হয় লোড ইলেকট্রোমোটিভ ফোর্স রেশিও। অর্থাৎ লোডে কি পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া হয়েছিল, এই দুটো রেশিওকে বলা হয় লোড ইলেকট্রোমোটিভ ফোর্স রেশিও। এবং এই শর্ত হচ্ছে এই ই টু দি পাওয়ার কে জেড মাইনাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালু থেকে কম অথবা সমান হইতে পারে সর্বোচ্চ এই লোড ইলেকট্রোমোটিভ ফোর্স রেশিও, তাইলেই আমার কন্টিনিউয়াস কারেন্ট পাবো এই শর্তে। এই শর্তটা ব্রেক করলে আমরা কন্টিনিউয়াস কারেন্ট পাবো না। এখানে তোমাদের একটা প্রবলেম দেয়া আছে। তো প্রবলেম আরএল লোডের প্রবলেম, অনেক কিছু ভ্যালু দেওয়া আছে এখানে, যেমন সাপ্লাই ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এল এর মান, চপিং ফ্রিকোয়েন্সি, কে ডিউটি সাইকেল, হ্যাঁ, আর কি দিয়েছে এখানে ই ইকুয়ালস টু 0 দেওয়া আছে। ও মানে মানে এইখানে আরএল লোড, এটা মোটর না, ই সহজ করে দেওয়ার জন্য ই 0 দেওয়া আছে, তাহলে তো সহজ হয়ে গেল। তারপর বলছে যে the minimum instantaneous load current I1, তো এগুলো কিছুই না। ওই দেখো এক একটা প্রশ্নের সলিউশন এত ছোট, এগুলো ওই ফর্মুলা গুলা ব্যবহার করে করে এই আর এল এই ভ্যালু গুলো পুট করে করে এগুলো সবগুলো বের করা হয়েছে, বিভিন্ন ভ্যালু গুলো। এগুলো তোমরা প্রবলেম গুলা সলিউশন ছোট, ফর্মুলা ইউজ করে করে করতে হবে, এগুলো তোমরা দেখে নিও আর কি। ঠিক আছে।
এটা আবার ওই যে রিপুল কারেন্টের একটা প্রবলেম। হ্যাঁ, এখানে তোমার ওই যে এলডিআইডিটি কার্সর ভোল্টেজ ল ইউজ করে, তারপরে ডেল্টা আই এর যে ইকুয়েশন সেটা পুট করে ডি, ওই যে ডি ডেল্টা আই কন্ডিশন ফর ম্যাক্সিমাম কন্ডিশন রিপুলের বা ওয়ার্স্ট কেস পুট করে কে ইকুয়ালস টু 0.5 এগুলোর থেকে এগুলো মান বের করা হয়েছে, এই আর কি। তাহলে আমরা প্রিন্সিপাল অফ স্টেপ ডাউন পড়লাম। এরপরে আমরা মজার ব্যাপার হলো চপিং করে তো আমরা স্টেপ ডাউন করতে পারি, তাই না? সাপ্লাইয়ের থেকে আবার বেশি কিভাবে ভোল্টেজ পাওয়া যায় লোডে, সেটা কিন্তু নর্মালি মনে হয় যে সম্ভব না, কিন্তু সম্ভব। আমি সাপ্লাই দেবো ভিএস, ভিএস থেকে লোডের ভোল্টেজ বেশি পাবো কি করে, এটার উপায় আছে। নর্মালি অ্যাবসার্ট মনে হয় না? নর্মালি কি স্টেপ আপ কি স্বাভাবিক মনে হয়? চপিং করে তুমি স্টেপ আপ করবা, স্বাভাবিক মনে হয়? বলতো, নর্মাল চিন্তা করলে যে আমার সাপ্লাইয়ের থেকে আমি আউটপুটে কেমনে বেশি পাই, অন অফ করে অ্যাভারেজ ভ্যালু সম্ভব না নর্মালি। এটার ব্যবস্থা আছে, সেটা আমরা নতুন জিনিস, সেটা আগামী ক্লাসে ওটা পড়বো। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমরা ডিসি টু ডিসি স্টেপ ডাউন অপারেশন পড়লাম আজকে, এবং সেখানে সার্কিটের যে বিহেভিয়ার গুলা সেগুলো পড়লাম, তাদের অপারেশন, পারফরমেন্স এবং কিছু প্রবলেমগুলো কিছুই না, সব ফর্মুলা ভিত্তিক, ফর্মুলা ইকুয়েশন থেকে সলভ করতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আর নতুন টপিকে যাব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।